সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনডিসিএম অনলাইন এডুকেশনে তোমাদের স্বাগতম। আজকে আমাদের টপিকটা হলো বাফার দ্রবণ। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে বাফার দ্রবণটা আসলেই কি। তো বাফার দ্রবণ হলো যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের মানের কোনো পরিবর্তন হয় না, ওই দ্রবণকে বলা হয় বাফার দ্রবণ। যে দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের মানের কোনো পরিবর্তন হয় না, সেই দ্রবণকে বলা হয় বাফার দ্রবণ। এই বাফার দ্রবণ দুই প্রকার হয়ে থাকে, একটা অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণটা যে কোনো একটা মৃদু অম্ল এবং ওই অম্লের লবণ মিলে অম্লীয় বাফার দ্রবণ। আর ক্ষারীয় বাফার দ্রবণ হলো যে কোনো মৃদু ক্ষার এবং ওই ক্ষারের লবণ মিলে হয় ক্ষারীয় বাফার দ্রবণ। যেমন এখানে আমি উদাহরণ হিসেবে লিখছি যে অম্লীয় বাফার দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেট এই দুটি মিলে হয় অম্লীয় বাফার দ্রবণ। এখন বলতে পারো যে স্যার এটি কীভাবে তৈরি হয়। তৈরি হওয়ার সিস্টেমটা হলো, ধরো যে কোনো আমি একটা মৃদু অম্ল মনে করো জৈব অ্যাসিড COOH নিলাম, এটার সাথে আমি একটা তীব্র ক্ষার নিলে সোডিয়াম অ্যাসিটেট এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়ায় মৃদু অ্যাসিড আছে এবং এই অ্যাসিডের লবণ আছে। এখন কেউ যদি মনে করো যে একটা মৃদু অ্যাসিড এবং আমি যদি তীব্র ক্ষার নিই তাহলে তো স্যার বাফার দ্রবণ হবে। হ্যাঁ, অবশ্যই হবে, তবে তীব্র ক্ষারের পরিমাণটা কম হইতে হবে, অল্প হইতে হবে, ঠিক আছে। এখন যাই হোক, আমরা যে কোনো মৃদু অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ এই দুটি মিলে অম্লীয় বাফার দ্রবণ, ঠিক তেমনি মৃদু ক্ষার এবং ওই ক্ষারের লবণ মিলে হয় ক্ষারীয় বাফার দ্রবণ। এখন এর মধ্যে আসলে কি ঘটে যে সামান্য পরিমাণ ক্ষার অম্ল বা ক্ষার যোগ করলে পিএইচের মানের পরিবর্তন হয় না, অর্থাৎ বাফার দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি ঘটে। এখন দেখো, ধরো আমি এখানে উদাহরণ শুনেছি অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো এখানে মৃদু জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম অ্যাসিডেট এটা জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়। এখানে তোমাদের অবশ্যই এখানে উপমুখী তীর চিহ্ন মেনটেন করতে হবে, এখানে একমুখী তীর চিহ্ন মেনটেন করতে হবে। এর কারণ হচ্ছে এই ইথানোয়িক অ্যাসিড হচ্ছে অত্যন্ত দুর্বল অ্যাসিড, এটা খুবই জলীয় দ্রবণে খুবই সামান্য পরিমাণ বিয়োজিত হয়, এই জন্য আমি এখানে উপমুখী চিহ্ন দিয়েছি। আর সোডিয়াম অ্যাসিডের একটা লবণ হওয়ার কারণে এটা পানিতে দেওয়া মাত্রই সম্পূর্ণরূপে আয়নিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং সোডিয়াম আয়ন উৎপন্ন করবে। এখন আমি এই দ্রবণটা, এটি হলো বাফার দ্রবণ। এখন এই দ্রবণে আমি যদি সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করা মানে কি, অ্যাসিড যোগ করা মানে হচ্ছে H+ আয়ন সরবরাহ করা, আর ক্ষার যোগ করা মানে হচ্ছে OH-, দ্যাট মিনস হাইড্রোক্সিল আয়ন সরবরাহ করা। এখন যদি আমি এই বাফার দ্রবণে যদি আমি অ্যাসিড যোগ করি, তাহলে এই অ্যাসিটেট আয়নের সাথে যদি অ্যাসিড যোগ করি, এই অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। এই অ্যাসিটেট আয়নের সাথে H+ অর্থাৎ অ্যাসিড যোগ করলে H+ আয়ন বাফার দ্রবণে বিদ্যমান যে অ্যাসিটেট আয়ন আছে এটার সাথে যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। অনুরূপভাবে যদি আমি ক্ষার যোগ করি, তাহলে জলীয় দ্রবণে যদি ক্ষার যোগ করলে হাইড্রোক্সিল আয়ন সরবরাহ করা, তাই হাইড্রোক্সিল আয়ন এই বাফার দ্রবণে বিদ্যমান H+ আয়নের সাথে যুক্ত হয়ে H2O তৈরি করবে, ফলে পিএইচের মানের কোনো পরিবর্তন হবে না। আমি নিচে বিক্রিয়া দুটো লিখছি যে অম্ল যোগ করা হলে অ্যাসিটেট আয়ন প্লাস H+ আয়ন ইথানোয়িক অ্যাসিড, ক্ষার যোগ করা হলে দ্রবণে বিদ্যমান H+ আয়ন এবং যে ক্ষার যোগ করবো এই ক্ষারের হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়ে পানি তৈরি হবে, ফলে পিএইচের মানের কোনো পরিবর্তন হবে না। এখন তোমরা কেউ কোশ্চেন করতে পারো যে স্যার উপরেও তো অ্যাসিটেট আয়ন আছে, এই অ্যাসিটেট আয়ন না দিয়ে এই অ্যাসিটেট আয়নের সাথে H+ যুক্ত হলো কেন। কারণ বাফার দ্রবণে যত অ্যাসিটেট আয়ন আছে তার প্রায় সবটুকুই অ্যাসিটেট আয়ন আসে হলো এই সোডিয়াম অ্যাসিটেট থেকে, কারণ এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কারণে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। আর এই অ্যাসিটেট আয়নের সংখ্যায় খুবই কম থাকে, ধরো 1 কোটি ভাগের 1 ভাগ আসে হলো অ্যাসিটিক অ্যাসিড থেকে, আর বাকি অংশ আসে হলো সোডিয়াম অ্যাসিটেট থেকে। তার মানে এই বাফার দ্রবণে যত অ্যাসিটেট আয়ন আছে সবটুকুই ধরে নেওয়া যায় যে এই সোডিয়াম অ্যাসিটেট থেকে আসছে। আচ্ছা, এখন
দেখো ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল একই। ধরো এখানে যদি তুমি অ্যাসিড যোগ করো, অ্যাসিড যোগ করা মানে কি এইচ প্লাস আয়ন সরবরাহ করা, তাহলে দ্রবণে বাফার দ্রবণে বিদ্যমানে ওই এইচ মাইনাসের সাথে এইচ প্লাস যুক্ত হয়ে পানি তৈরি হবে, ফলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না। আবার ধরো যদি তুমি ক্ষার যোগ করো, ক্ষার যোগ করা মানে কি হাইড্রোক্সিল আয়ন সরবরাহ করা, তো হাইড্রোক্সিল আয়ন দ্রবণে বিদ্যমান অ্যামোনিয়াম আয়নের সাথে, দ্রবণে বিদ্যমান অ্যামোনিয়াম আয়নের সাথে হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়ে অবিজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, ফলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না। এখন দেখো আমাদের শরীরের গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত। তো তোমরা সবাই জানো যে রক্তের পিএইচ ভ্যালু হচ্ছে 7.4, আর তার রেঞ্জটা ধরা হয় 7.35 থেকে 7.45। যদি এই রেঞ্জের বাইরে পিএইচ ভ্যালু চলে যায়, কোনো মানুষের শরীরে রক্তের পিএইচ রেঞ্জ 7.35 থেকে 7.45 বাইরে যদি চলে যায়, তখন সে অসুস্থ হয়ে পড়ে। তাহলে আমরা যে অ্যাসিড জাতীয় ফল টল খাই, বা যে আমাদের একটু মানে সমস্যা হলে আমরা গ্যাসের ওষুধ খাই, যে গ্যাসের ওষুধ খাই, গ্যাসের ওষুধ মানে ওখানে মূলত ক্ষারীয় উপাদান থাকে, তার তো পিএইচ বেড়ে যাওয়ার কথা। আবার টক জাতীয় যে ফল টলগুলি খাই, এই ফলগুলি খাইলে পিএইচ এর মান তো কমে যাওয়ার কথা। তার মানে আমাদের রক্তেও একটা বাফার সিস্টেম আছে। তো আমাদের মানবদেহে রক্তে 3 ধরনের বাফার সিস্টেম কার্যকর: বাইকার্বনেট বাফার সিস্টেম, কার্বনেট বাফার সিস্টেম, ফসফেট বাফার সিস্টেম, প্রোটিন বাফার সিস্টেম। এর মধ্যে 99% বাফার ক্রিয়া কার্বনেট বাফার সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মানে রক্তের বাফার সিস্টেমটা মূলত কার্বনেট বাফার সিস্টেম। তাহলে এখন দেখো কার্বনেট বাফার সিস্টেমটা আসলে কি। এখানে কার্বনিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং HCO3- অর্থাৎ বাইকার্বনেট আয়ন তৈরি করে। এখন আমি যদি কোনো টক জাতীয় কোনো ফল টল খাই, যেটা মূলত অম্লীয় পদার্থ, তো ওই অম্ল যোগ করা হলে তাহলে এই বাফার সিস্টেমে বাইকার্বনেট আয়নের সাথে এইচ প্লাস বাইকার্বনেট আয়নের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। পরে এই কার্বনিক অ্যাসিড দ্রুত বিয়োজিত হয়ে পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো এখানে পানি মানুষের ইউরিনের সাথে বের হয়ে যায়, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ হওয়ার কারণে এটা মানুষের প্রশ্বাসের সাথে বের হয়ে যায়। আর যদি ক্ষার যোগ করা হয়, এখানে যদি আমরা ক্ষার যোগ করি এই সিস্টেমে, তা অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন সরবরাহ করলে কার্বনিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে বাইকার্বনেট আয়ন এবং পানি তৈরি করে, ফলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আমরা এখন বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, এখন বিজ্ঞানী হ্যাসেলবাখ ক্ষারীয় বাফার দ্রবণ এবং অম্লীয় বাফার দ্রবণ, এই 2 ধরনের বাফার দ্রবণের জন্য তার 2টা সমীকরণ আছে। একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের জন্য পিএইচ সমান পিকে প্লাস লবণ বাই অ্যাসিড, আর হলো ক্ষারীয় বাফার দ্রবণের জন্য পিএইচ সমান 14 মাইনাস পিকেবি মাইনাস লবণ বা লবণের ঘনমাত্রা বাই ক্ষারের ঘনমাত্রা। এই সমীকরণ 2টা বিজ্ঞানী হ্যাসেলবাখ নির্ধারণ করছেন, এবং এই জন্য এই সমীকরণ 2টিকে বলা হয় বিজ্ঞানী হ্যাসেলবাখের সমীকরণ। যাই হোক, আমরা একটা ম্যাথ করব। এখানে এ একটা পাত্র, বি একটা পাত্র। এই পাত্রে দেওয়া আছে 6 মিলিলিটার 0.025 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, আর বি পাত্রে আছে 150 মিলিলিটার 0.85 মোলার অ্যাসিটিক অ্যাসিড, এবং যার কে এ মানে তার বিয়োজন ধ্রুবক 1.8 × 10⁻⁵। এখন কোশ্চেন বলা হয়েছে যে এ প্লাস বি দ্রবণের পিএইচ বের করো। এ আর বি দ্রবণ দুটো যোগ করব, যোগ করার পর পিএইচ নির্ণয় করব। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এ আর বি যোগ করার পর দ্রবণটা কি বাফার দ্রবণ হলো কিনা। যদি বাফার দ্রবণ হয় তাহলে আমরা হ্যাসেলবাখের সমীকরণ ব্যবহার করব, আর যদি বাফার দ্রবণ না হয় তাহলে আমাদের অন্য উপায় করতে হবে। তার আগে দেখি যে দ্রবণটা বাফার দ্রবণ কিনা। সেজন্য এটা আরও কয়েক নিয়মে করা যায়। আমি এখানে একটা নিয়ম উপস্থাপন করার চেষ্টা করছি, এবং এই নিয়মটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়। আশা করি তোমাদেরও সহজ মনে হবে। যাই হোক, এখানে প্রাথমিক এই স্টেপে তোমরা দ্রবণ দুইটার ঘনমাত্রা একই করবা, অর্থাৎ 1 করবা। তাহলে এই যে 6 মিলিলিটার 0.025 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এই দুইটা গুণ করলে
আয়তন যা হবে অত মিলিলিটার 1 মোলার হবে। অনুরূপভাবে এখানে আছে 150 মিলিলিটার 0.85 মোলার, তো 150 মিলিলিটার 0.85 মোলার, এই দুটো গুণ করলে যা হবে অত মিলিলিটার 1 মোলার এসিটিক অ্যাসিড দ্রবণ। এখন যেহেতু একটা অ্যাসিড আর একটা ক্ষার, তাহলে যখন আমি মিশ্রিত করব তখন কি এই দুটো বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করলে দেখো বিক্রিয়াটা কি হয়, অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অ্যাসিডেট প্লাস পানি। এখানে বিক্রিয়ার পূর্বে অ্যাসিটিক অ্যাসিড ছিল 127.5 মিলিলিটার আর সোডিয়াম হাইড্রোক্সাইড হলো 0.15 মিলিলিটার, যেখানে দুইটারই ঘনমাত্রা একই। এখন বিক্রিয়া করার পর যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণে কম আছে 0.15 মিলিলিটার, এবং বিক্রিয়া থেকে দেখা যাইতেছে যে এটার 1 মোল এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে এটার 1 মোল তৈরি করতেছে, তার মানে এটার 5 লিটার এটার 5 লিটারের সাথে বিক্রিয়া করে এটার 5 লিটার তৈরি করবে। তাহলে এই দুইটার মধ্যে পরিমাণে যেটা কম থাকবে ওটা বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যাবে, ওটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.15 মিলিলিটার, এখানে 0.15 মিলিলিটার কম 127.5 মিলিলিটার তুলনায়। তার মানে বিক্রিয়ার পরে এই 0.15 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড 0.15 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। যদি এটার 0.15 মিলিলিটার এটার 0.15 মিলিলিটার সাথে বিক্রিয়া করে, তাহলে আগে ছিল 127.5 মিলিলিটার, তাহলে ওখান থেকে 0.5 মিলিলিটার 0.15 মিলিলিটার বাদ যাবে, বাদ গেলে 127.35 মিলিলিটার। আর সোডিয়াম হাইড্রোক্সাইড 0.15 মিলিলিটার যেহেতু বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলছে, তার মানে এটা কোনো আর অবশিষ্ট থাকবে না। আর এটার 1 মোল এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে যেহেতু এটার 1 মোল তৈরি করে, যেহেতু বিক্রিয়ায় 0.15 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড 0.15 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাই এই সোডিয়াম অ্যাসিডেটটাও তৈরি হবে 0.15 মিলিলিটার। তার মানে এই দুটো যদি আমি মিশ্রিত করলে আমার অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেট যার পরিমাণ এটা আর যার পরিমাণ এটা, এই দুইটা পাত্রে অবশিষ্ট থাকবে। তার মানে দ্রবণটা অবশ্যই বাফার দ্রবণ, কারণ একটা মৃদু অ্যাসিড আছে আর একটা ওই অ্যাসিডের লবণ আছে। আচ্ছা, তাহলে যেহেতু মৃদু অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ মিলে বাফার দ্রবণ, তার মানে এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। এখন অম্লীয় বাফার দ্রবণের জন্য pH সমান pK প্লাস লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা, এটি হচ্ছে হ্যান্ডারসন-হাসেলবার্গের সমীকরণ। তাহলে আমরা জানি pH সমান pK প্লাস লগ, এখানে লবণ কি, এখানে লবণ হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট এবং অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এর ঘনমাত্রা উপরে অ্যাসিটিক অ্যাসিডের উপরে হলো লবণের ঘনমাত্রা, সোডিয়াম অ্যাসিডেটের ঘনমাত্রা, আর নিচে হলো অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা। এখন এই লবণ উপরে হলো লবণের অ্যাসিড, এই দুইটার যদি ঘনমাত্রা একই হয় তাহলে আমরা আয়তন বাই আয়তন লিখতে পারি। তাহলে ঘনমাত্রার জায়গায় আমরা আয়তন বাই আয়তন লিখতে পারি। এই জন্যই আমরা অ্যাসিটিক অ্যাসিড এখানে আছে 0.15 মিলিলিটার এটা বসাচ্ছি, এবং অ্যাসিটিক অ্যাসিড আছে 127.35 মিলিলিটার, এটা আমরা নিচে বসাচ্ছি। তার মানে উপরে সোডিয়াম অ্যাসিডেটের আয়তন হলো এটা, উপরে বসাচ্ছি 0.15 আর নিচে বসাচ্ছি 127.35। এখন আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আর আমরা জানি পিকে সমান কি মাইনাস লগ কে, তাহলে মাইনাস লগ কে এর ভ্যালু আমাদের দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে 1.8×10⁻⁵, ওটা বসে দিলাম, মাইনাস ক্যালকুলেশন করলে 1.814। তাহলে আমরা এই ধরনের বাফার দ্রবণের ম্যাথ আসলে পরীক্ষা আসলে আমরা নিশ্চয়ই পারবো আশা করি, নাকি? ওকে, আচ্ছা, এখন আমরা কেমিস্ট্রি আরেকটা অংশ, সেটা হচ্ছে তাপ রসায়ন। হ্যাঁ, এই অংশটা একটু আলোচনা করার চেষ্টা করব। তো এখানে তোমাদের 3টে টপিক সম্পর্কে একটু জানতে হবে: সংগঠন তাপ, দহন তাপ, প্রশমন তাপ। তো সংগঠন তাপ কি? সংগঠন তাপ হচ্ছে কোনো পদার্থের এক মূলকে তার উপাদান মৌল থেকে তৈরি করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে বলা হয় ওই যৌগের সংগঠন তাপ। কোনো যৌগের এক মূলকে তার উপাদান মৌল থেকে তৈরি করতে তাপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় ওই যৌগের সংগঠন তাপ। যেমন এখানে আমি লিখছি হাফ মোল হাইড্রোজেন প্লাস হাফ মোল ক্লোরিন সমান HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংগঠন তাপ হচ্ছে -92.3 কিলোজুল পার মোল। তার মানে এখানে যে যৌগটা আছে HCl, এখানে মূলত আছে হাইড্রোজেন আর ক্লোরিন। এই যৌগটা শুধুমাত্র হাইড্রোজেন আর ক্লোরিন থেকে তৈরি করতে
দ্যাট মিনস এখানে শুধু হাইড্রোজেন আর শুধু ক্লোরিন আছে। তার মানে এই যৌগটাকে শুধুমাত্র হাইড্রোজেন এবং ক্লোরিন যৌগের দুইটা উপাদান, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন, এই দুটো উপাদান দ্বারা HCl তৈরি করতে তাপের পরিবর্তন হয়েছে -92.3 কিলোজুল পার মোল। তার মানে HCl এর সংগঠন তাপ হচ্ছে -92.3 কিলোজুল পার মোল। আচ্ছা, দহন তাপটা হচ্ছে স্থির চাপে 1 মোল পরিমাণ কোনো যৌগকে অক্সিজেনে দহন করলে তাপের যে পরিবর্তন হয়, দ্যাট মিনস যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে বলা হয় ওই যৌগের দহন তাপ। স্থির চাপে 1 মোল পরিমাণ কোনো পদার্থকে অক্সিজেনে দহন করলে যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে বলা হয় ওই যৌগের দহন তাপ। যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন আছে 1 মোল, এই কার্বনের 1 মোলকে অক্সিজেনের যত মোলই লাগুক না কেন কার্বনের 1 মোল থাকা লাগবে। 1 মোলকে দহন করলে তাপের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় দহন তাপ। এখানে কার্বন ডাইঅক্সাইডের দহন তাপ হলো -393.5 কিলোজুল পার মোল। ঠিক আছে, তো এখন যদি তুমি আরেকটা উদাহরণ দিই, হাইড্রোজেন প্লাস হাফ মোল অক্সিজেন সমান পানি, এর ড্যালিস ভ্যালুটা হচ্ছে -285.85 কিলোজুল পার মোল। এখানে এই হাইড্রোজেনের 1 মোলকে অক্সিজেনের দ্বারা দহন করলে যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে বলা হয় ওই মৌল বা ওই যৌগের দহন তাপ। যেখানে পানির দহন তাপ হচ্ছে -285.85, হাইড্রোজেনের দহন তাপ -285.85। যাই হোক, এরপর হচ্ছে প্রশমন তাপটা হচ্ছে যে সমমোলার অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে 1 মোল পানি উৎপন্ন করলে যে পরিমাণ তাপ নির্গত হয়। সমমোলার অ্যাসিড এবং ক্ষার যুক্ত হয়ে 1 মোল পরিমাণ পানি উৎপন্ন করলে যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে বলা হয় প্রশমন তাপ। যেমন দেখো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এখানে -57.2 কিলোজুল পার মোল। তার মানে এই ক্ষার এবং এই অ্যাসিডের দহন তাপ হচ্ছে -57.2 কিলোজুল পার মোল। এখানে দেখো বিক্রিয়ায় কি হয়েছে, তো এখান থেকে যদি এটা জলীয় দ্রবণে নেই তাহলে এখানে দুইটা আয়ন পাওয়া যায়, H প্লাস আর OH মাইনাস, আর এখান থেকে পাওয়া যায় H প্লাস Cl মাইনাস। এটা NaCl পানির মধ্যে কি Na প্লাস Cl মাইনাস প্লাস পানি H2 হিসেবে থাকে। তার মানে দেখো যে এখানে Na প্লাস ছিল, ডান পাশে Na প্লাস, তার মানে Na প্লাস যদি বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদক যদি একই উপাদান একই রকম থাকে তাহলে তার জন্য তাপের কোনো পরিবর্তন হয় না। তার মানে Na প্লাস বাম পাশে আছে, ডান পাশে আছে Na প্লাস, এর জন্য তাপের কোনো পরিবর্তন হয় না। Cl মাইনাস বাম পাশে আছে, Cl মাইনাস ডান পাশে আছে। তার মানে মোট পরিবর্তনটা কোন জায়গায়, এই OH মাইনাস অর্থাৎ হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে পানি তৈরি হইতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটি হচ্ছে মূলত প্রশমন তাপ। তো তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার এর প্রশমন তাপ স্থির এবং সেটা 57.2 কিলোজুল পার মোল। এখন দেখো, আমি একটা মৃদু অ্যাসিড নিছি এবং তীব্র ক্ষার, তাহলে মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে -55.2 কিলোজুল হয় কেন? কারণ হওয়ার কথা তো -57.2, তার চেয়ে এখানে কম পরিমাণ তাপ নির্গত হয় কেন? তার কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার, এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়, আর এটা মৃদু হওয়ার কারণে আংশিক পরিমাণ আয়নিত হয়, সামান্য আয়নিত হয়। কিন্তু মোট বিক্রিয়ায় এই H প্লাস এবং OH মাইনাস এই দুইটি মিলেই কিন্তু পানি তৈরি হয়। তার মানে এখানে দেখো যে যতগুলো OH মাইনাস থাকবে ততগুলো H প্লাস থাকা লাগবে, এটা মৃদু হওয়ার কারণে ততগুলো H প্লাস উৎপন্ন হয় না। তাহলে OH মাইনাস এর সমপরিমাণে H প্লাস উৎপন্ন করতে গেলে অ্যাসিডিক অ্যাসিডের বিয়োজন ঘটাতে হবে। অ্যাসিডিক অ্যাসিডের বিয়োজন ঘটাতে গেলে অতিরিক্ত তাপ প্রদান করতে হয় এখানে, আর এই তাপটুকু এই -57.2 কিলোজুল থেকে শোষণ করে, ফলে তার মান কমে গিয়ে দাঁড়ায় -55.2 কিলোজুল পার মোল। আচ্ছা, আবার আরেকটা আছে হাইড্রোজেন ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড পানি তৈরি হয় এবং সেই ক্ষেত্রে
68.2 কিলোজুল পার মোল। এখানে আবার 57 থেকে বেশি হয়ে গেছে, এখানে 57 থেকে কম হয়ে গেছে, অর্থাৎ অ্যাসিড ক্ষারের প্রশমন তাপের চেয়ে কম, আর এখানে প্রশমন তাপের চেয়ে বেশি। তার কারণ হচ্ছে এই হাইড্রোজেন ফ্লোরাইড, এটা যখন আয়নিত হয় H+ আর F-, এই ফ্লোরাইডের আকার ক্ষুদ্র হওয়ার কারণে, উচ্চ চার্জ ঘনত্ব থাকার কারণে বেশি পরিমাণে দ্রাবক পানি সংযোজিত অবস্থায় থাকে। তো দ্রাবকের সংযোজন ঘটে সেখানে তাপের উদ্ভব ঘটে, অর্থাৎ ওই ফ্লোরাইডের উচ্চ চার্জ ঘনত্বের কারণে দ্রাবক পানি সংযোজিত হয়, ফলে বেশি পরিমাণ তাপ নির্গত হয়। ওই তাপের সাথে এই -57.2 যুক্ত হয়ে -68.2 কিলোজুল পার মোল হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করব যে নিম্নের উপাত্তগুলো থেকে অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ নির্ণয় করা। এই 3টে উপাত্ত দেওয়া আছে। আচ্ছা, যা দেওয়া আছে ওগুলি আমরা লিখে সমীকরণ নম্বর 1, 2, 3 ধরে নিলাম। এখন 2 নং সমীকরণকে 2 দ্বারা এবং 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে যোগ করি, আর কি গুণ করে যোগ করি, কারণ এখানে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন দেখো যে এটাকে 2 দ্বারা এবং এটাকে 2 দ্বারা গুণ করলাম কেন, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ চাওয়া হয়েছে, তার মানে এর গঠন তাপ চাওয়া হয়েছে, এটার গঠন তাপ যেহেতু চাওয়া হয়েছে, তাহলে এই বিক্রিয়াটা ডান পাশে যা আছে 2 মোল কার্বন ডাইঅক্সাইড আছে, 2 মোল পানি আছে, এই মূল সংখ্যাটা সমান করার জন্য আমাদেরকে একে 2 দিয়ে গুণ করছি, একেও 2 দিয়ে গুণ করছি। এখানে যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইড থাকতো আর 2 মোল পানি থাকতো, তাহলে এটাকে আমরা 1 দিয়ে গুণ করতাম, এটাকে 2 দিয়ে গুণ করতাম। এখানে যদি আবার 3 মোল থাকতো কার্বন ডাইঅক্সাইড, 2 মোল পানি থাকতো, তাহলে কার্বন ডাইঅক্সাইডকে আমরা 3 দিয়ে গুণ করতাম, অর্থাৎ এই কার্বনের দহন তাপকে 3 দিয়ে গুণ করতাম এবং হাইড্রোজেনের দহন তাপকে 2 দিয়ে গুণ করতাম। তো যাই হোক, এখানে যেহেতু 2টিতে 2 2 করে আছে, এই জন্য আমরা এই 2টা সমীকরণ 2 নং এবং 3 নংকে 2 দ্বারা এবং 2 দ্বারা গুণ করে যোগ করি, যোগ করে এই সমীকরণটা পাওয়া গেছে। এবং যেখানে ডেল এইচ ভ্যালু সমান, এটাকেও 2 দিয়ে গুণ করছি, এটাকেও 2 দিয়ে গুণ করছি, গুণ করে 2টা যোগ করে পাইছি -1358.7। এটিকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 4। এখন 4 নং থেকে 1 নং যদি বাদ দেই, 4 নং থেকে 1 নং, এই 4 নং সমীকরণ থেকে আমাদের 1 নং সমীকরণটা বিয়োগ করব। করলে দেখো 4 নং সমীকরণে বাম পাশে যা আছে এটা লিখলাম, এইটুকু এখানে লিখলাম। এখানে অক্সিজেন আছে 3 মোল আর এখানে অক্সিজেন আছে 2 মোল, তাহলে 3 থেকে 2 গেলে 1 মোল অক্সিজেন আছে। আর যেহেতু আমরা 4 থেকে 1 বিয়োগ করতেছি, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, -CH3CH সমান, দেখো এখানে 2 মোল কার্বন ডাইঅক্সাইড, এখানে 2 মোল কার্বন, তাহলে এটা আর এটা কাটা যাবে, 2 মোল পানি 2 মোল পানি, এটা বাদ যাবে, বাদ গেলে ডান পাশে 0, বা 2 মোল কার্বন প্লাস 2 মোল হাইড্রোজেন প্লাস 2 মোল অক্সিজেন সমান, এটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম অ্যাসিটিক অ্যাসিড, যার ডেল এইচ নট সমান -487.2 কিলোজুল পার মোল। আমরা 4 নং থেকে যেহেতু 1 নং বাদ দিচ্ছি, তার মানে আমাদের এই ভ্যালুটা থেকেও আমাদের এই ভ্যালুটা বাদ দিতে হবে, বাদ দিলে পাওয়া যাবে 487.2 কিলোজুল পার মোল। তার মানে এই অ্যাসিটিক অ্যাসিডের গঠন তাপ বা সংগঠন তাপ হচ্ছে -487.2 কিলোজুল পার মোল, এটাই আনসার। আচ্ছা, এখন তাপ রসায়নের আরও 2টা সূত্র আছে, সূত্র একটা হলো ল্যাবোইসের সূত্র আর একটা হলো হ্যাসের সূত্র। তো ল্যাবোইসের সূত্রটা হলো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া একদিকে সংগঠনের সময় তাপের যে পরিবর্তন হয়, বিক্রিয়াটি বিপরীত দিকে সংগঠনের সময় তাপের একই পরিবর্তন হবে, তবে চিহ্ন হবে বিপরীত। তার মানে একটা বিক্রিয়া একদিকে সংগঠনের সময় যে পরিমাণ তাপ শোষণ করবে বা বর্জন করবে, বিক্রিয়াটি বিপরীত দিকে সংগঠনের সময় ঠিক সেই পরিমাণ তাপই বর্জন বা শোষণ করবে। আগে যদি একটা বিক্রিয়া একদিকে সংগঠনের সময় যদি তাপ শোষণ করে, ওই বিক্রিয়াটা বিপরীত দিকে সংগঠিত হলে বর্জন করবে। যেমন দেখো, হাইড্রোজেন প্লাস অক্সিজেন পানি, এখানে ডেল এইচ সমান -285.85 কিলোজুল পার মোল। এখানে হাইড্রোজেনের গঠন হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন প্লাস অক্সিজেন থেকে পানি তৈরি হয়েছে, সেক্ষেত্রে -285.85 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়েছে। আর এখানে দেখো পানি বিয়োজিত হাইড্রোজেন প্লাস অক্সিজেন, যেখানে ডেল এইচ ভ্যালু হচ্ছে +285.85, তার মানে দুইটার তাপের পরিমাণ কিন্তু একই, জাস্ট চিহ্নটা বিপরীত। এটাই বলছে যে বিজ্ঞানীরা বলছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া একদিকে সংগঠনের সময় তাপের যে পরিবর্তন হয়,
বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটনের সময় তাপের একই পরিবর্তন হবে, শুধু চিহ্ন বিপরীত। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাসের সূত্র। হ্যাসের সূত্রটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে তাহলে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, তাপ শক্তির পরিবর্তন সর্বদা একই হবে। যেমন ধরো আমি ধরে নিলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, এ বিক্রিয়ক, সি হচ্ছে উৎপাদ। এখন এটা দুইটা পথে ঘটতে পারে, এ থেকে সি সরাসরি ঘটতে পারে, সেই ক্ষেত্রে তাপের পরিবর্তন ধরলাম ΔH1। আর এ থেকে বি তৈরি হয়, বি থেকে সি তৈরি হয়, সেটা এভাবে হতে পারে। এ থেকে বি, আবার বি থেকে সি, এভাবে হতে পারে। আবার এ থেকে সরাসরি সি, তাহলে এ থেকে সরাসরি সি এর জন্য তাপের পরিবর্তন ΔH1। আর এ থেকে বি ΔH2, বি থেকে সি ΔH3। তার মানে সরাসরি হলে তাপের যে পরিবর্তনটা হবে আর বিভিন্ন পথে অর্থাৎ দুই ধাপে ঘটে, এই দুইটা যোগ করলে যা হবে তা এই ΔH1 এর সমান। অর্থাৎ এ থেকে সি সরাসরি এক ধাপে ঘটে তাপের যে পরিবর্তন হবে একাধিক ধাপে, অর্থাৎ এ থেকে বি এক ধাপে করছে, বি থেকে সি, অর্থাৎ এখানে দুই ধাপে করছে, এই দুই ধাপের সমষ্টির সমান হবে ওই এক ধাপের সমান। তার মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় মূল বিক্রিয়ক এবং মূল উৎপাদ যদি স্থির থাকে তাহলে বিক্রিয়া যে কই ধাপেই ঘটুক তাপ শক্তির পরিবর্তন সর্বদা একই হবে। অর্থাৎ এখানে ΔH1 সমান ΔH2 প্লাস ΔH3। এটি হচ্ছে বিজ্ঞানী হ্যাসের সমীকরণ। ঠিক আছে, এখন তোমাদের আজকে এ পর্যন্তই। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায়। আল্লাহ হাফেজ।